নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন পরেশচন্দ্র বসু রচিত বনের বিস্ময়। আসাম মেল কখন যে ছেড়ে দিয়েছে মোটেই টের পাইনি। এই আমার প্রথম বাড়ি ছেড়ে বেরুন। একটা অজানা আনন্দ ও ভয় এতক্ষণ আমার মনটা ছেয়েছিল। আমি যেন কোন মায়ারাজ্যে ঘুরছিলুম, এই কঠিন পৃথিবীর সমস্ত সম্পর্ক ভুলে গিয়ে। বাইরের দিকে তাকিয়ে দেখি অবিশ্রান্ত শব্দ করতে করতে ট্রেন ছুটে চলেছে। দুধারে উন্মুক্ত মাঠ, দৃষ্টির সীমারেখায় অনন্ত নীল আকাশ এসে তার সঙ্গে মিশেছে। এসব আমার কাছে নতুন নয়, কিন্তু তবুও আজ যেন তারা নতুনভাবে আমার চোখের সামনে ফুটে উঠল। দুপাশে ধানের ক্ষেত, বাতাস তাদের ওপর ঢেউ তুলতে তুলতে কোথায় কোন সুদূরে মিলিয়ে যাচ্ছে। ক্ষেতগুলোর একান্তে পাতার কুঁড়ে কতকগুলো, পরিষ্কার ঝকঝকে তকতকে। বোধহয় এইসব ক্ষেতের চাষিদের। দুপুর রোদে উদাস এই কুঁড়েগুলোর দিকে তাকিয়ে মনটা হঠাৎ ব্যথায় ভরে উঠল। মনে পড়ল মার কথা। কত ছোটোখাটো সুখ দুঃখের তুচ্ছ ঘটনা এই বিদায়বেলায় মনকে বারে বারে দোলা দিয়ে যাচ্ছে। চোখে এলো জল ভরে। সমীর কাছে এসে বললে, কিরে তপন, মায়ের জন্য মন কেমন করছে নাকি? সমীর আমারই সমবয়সী। একটু সুবিধা পেলেই সে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। মায়ের কাছে অনেক কাকুতি মিনতি করে এবার তার সঙ্গে চলেছি মণিপুর রাজ্যে, সমীরের এক আত্মীয়ের বাড়ি। তার কথা শুনে চোখের জলটা কোনো রকমে রোধ করলুম। লজ্জিত হয়ে গাড়ির চারধারে একবার ভালো করে তাকিয়ে দেখি আমাদের সহযাত্রী কেবল একটি প্রৌঢ় ভদ্রলোক। মনের এই কোমল বৃত্তি নিয়ে ঠাট্টা করতে সমীরের ওপর খুবই চটে গেলুম। একটু ঝাঁঝের সঙ্গেই বললুম, যদি করেই তাহলে জগতে কোনো লোক তাকে অন্যায় বলবে না, আর না করার বাহাদুরিও আমি তোর মতো কিনতে চাই না। আমার কথা শুনে শুধু সমীর নয়, সেই প্রৌঢ় ভদ্রলোকটি পর্যন্ত হো হো করে হেসে উঠলেন, হয়তো অকারণে আমাকে রাখতে দেখে। হাসি থামলে প্রৌঢ় ভদ্রলোকটি বললেন, এই আপনাদের কথার মধ্যে আমার হাসা যদি অন্যায় হয়ে থাকে তবে মাফ করবেন। সত্যি তপনবাবু, বাড়ির জন্যে মন কেমন করাকে জগতে কেউ অন্যায় বলতে পারে না। কিন্তু মজা এই, মনে জানলেও মুখে কেউ এই সত্যটা মানতে চায় না। লোকটির কথা শুনে মনের রাগটুকু কেটে গেল। ভদ্রলোকটির সঙ্গে পরিচয় হতে দেরি হলো না। বয়সে তিনি আমাদের থেকে অনেকটা এগিয়ে গিয়ে থাকলেও মনটাকে ঠিক আমাদের মতোই রেখেছেন। আসামের বন ইজারা নিয়েছেন তিনি, উপস্থিত চলেছেন সেখানে। নাম রাজেন্দ্রনাথ চৌধুরী। লোকটিকে বড্ড ভালো লাগলো। বললুম, রাজেনবাবু, আপনার সেখানে থাকতে বেশ ভালো লাগে নিশ্চয়ই? মুখখানাকে গম্ভীর করে রাজেনবাবু বললেন, হ্যাঁ খুব, এমনকি সেখান থেকে ফিরতে ইচ্ছে করে না, আর ফিরতেও বোধহয় হবে না। বনের বাঘ, ভালুক, হাতি, গন্ডারের কথা না হয় ছেড়েই দিলুম, বুনো লোকগুলো তাদের চেয়ে কোনো অংশে কম নয়। এদের সকলকে চিরদিন সন্তুষ্ট রাখতে পারবো বলে তো আমার ভরসা হয় না। রাজেনবাবুর কথা শুনে আমরা দুজনেই হেসে উঠলুম। বললুম, হ্যাঁ, আপনি যথেষ্ট বাড়িয়ে বলছেন রাজেনবাবু। আপনি যাই বলুন, আমার তো মনে হচ্ছে বনে থেকে থেকে আপনি রাগ হিংসেগুলোকে বিদায় করে মুনি ঋষিদের মতো শান্ত সরল হয়ে পড়েছেন। আমার কথা শুনে রাজেনবাবুর চোখ দুটো একবার চকচক করে উঠল। মিষ্টি হেসে বললেন, তা আপনারা চলেছেন কোথায়, বাড়ি? সমীর বললে, না, এই মণিপুরে এক আত্মীয়ের কাছে বেড়াতে যাচ্ছি। আমি তাড়াতাড়ি বললুম, চল না সমীর, যাওয়ার পথে আমরা দুদিন রাজেনবাবুর কাছে থেকে যাই। সত্যি বাঘ ভালুক ভরা সত্যিকারের বন আমার দেখতে এত ইচ্ছে করে। রাজেনবাবু বললেন, হ্যাঁ, বলতে আমি ভরসা পাচ্ছিলুম না, সত্যি যাবেন আপনারা? সমীরের দেখলুম যেতে আপত্তি নেই।
বরাবর দেখে আসছি ছোট বড় যে কোনো বিপদের সম্ভাবনাই থাকুক না কেন, তার মধ্যে ঝাঁপিয়ে পড়তে সমীরের এতটুকু ভয় করে না। সুতরাং ঠিক হলো লামডিংয়ে নেমে রাজেনবাবুর সঙ্গে যাওয়া হবে। সেখানে 2-4 দিন কাটিয়ে তারপর মণিপুরে পাড়ি দেওয়া যাবে। লামডিংয়ে যখন পৌঁছলুম, সূর্য তখন সমস্ত আকাশটায় আবির ঢেলে দিয়ে ধীরে ধীরে অস্ত যাচ্ছে। চারিদিক নিস্তব্ধ। মনটা একটা অজানা পুলকে দুলে দুলে উঠতে লাগলো। রাজেনবাবুর মোটর অপেক্ষা করছিল। 3 জনে গিয়ে তাতে চড়ে বসলুম। লোকালয় ছেড়ে মোটর ধীরে ধীরে অরণ্য রাজ্যে প্রবেশ করলে। গাড়ির পেছনের সিটে আমরা 2 জন, সামনে রাজেনবাবু আর ড্রাইভার। বনের মধ্যে অন্ধকার, কোনো দিকে কিছু দেখা যায় না। মোটরের হেডলাইটে আলোকিত সামনের সামান্য একটু বনপথ ছাড়া। অমন যে জোরালো আলো, জমাট অন্ধকারের কাছে তাও যেন মিটমিটে তেলের প্রদীপের মতো দেখাচ্ছে। গাড়িতে বসে বসে কেমন একটা মিষ্টি অথচ কড়া গন্ধ নাকে আসছিল। মনে যথেষ্ট আনন্দ পেলেও শরীরে কেমন একটা শিথিল ভাব। চোখ যেন ঘুমে জড়িয়ে আসে। বললুম, সমীর, একটা মিষ্টি গন্ধ আসছে, কিসের বলতো? সমীরের কিন্তু কোনো সাড়াই পেলুম না। ঠেলতেই দেখি কখন সে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মনটা কেমন ভয় কেঁপে উঠল, কিন্তু তখন মনটাই শুধু সজাগ। সামান্য হাত নাড়বার ক্ষমতাটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছি। একটা কিছু করবার জন্য, অন্তত আমাদের অবস্থাটা রাজেনবাবুকে জানাবার জন্য মনটা হাঁকপাঁক করতে লাগলো। ক্রমে কেমন নিঃশ্বাসের কষ্ট। তারপর যে কি হলো মনে পড়ে না। চোখ মেলে চাইতেই দেখি সমীর আমার মুখের ওপর হুমড়ি খেয়ে পড়ে আছে। ঘুমের পরে শরীরটা বেশ হালকা বোধ হলো। মনেও কেমন একটা আনন্দের ভাব। বললুম, আমরা পৌঁছে গেছি না রে সমীর? গাড়িতে কি ঘুমনি পেয়েছিল যে? তুই তো আমার আগেই ঘুমিয়ে পড়েছিলি। ভারী গলায় সমীর বললে, হ্যাঁ। সমীরের গম্ভীর স্বর কানে যেতেই চমকে উঠে বসলুম। তার মুখের দিকে ভালো করে তাকিয়ে দেখি বাদল দিনের মেঘলা আকাশের মতো থমথম করছে। সমীরের এরকম মূর্তি তো কখনো দেখিনি। ভয় প্রাণ উড়ে গেল। তার হাত দুখানা চেপে ধরে বললুম, এই কি হয়েছে ভাই? কিন্তু তাকে আর কিছু বলতে হলো না। এতক্ষণ কোথায় যে আছি তা দেখিনি। এখন দেখি ছেঁচা বেড়ার একটা ঘরে একটা বাঁশের মাচার উপর শুয়ে আছি। না আছে বিছানা, না বালিশ। আমার মাচা থেকে একটু তফাতে আরেকটা মাচা। সমীর বোধহয় ওইখানেই শুয়েছিল। ঘরের মেঝেটা স্যাঁতস্যাঁতে, একটা ভ্যাপসা গন্ধ কেমন চারধারে গুলোচ্ছে। ঘরের দরজা বন্ধ। বেড়ার ফাঁকে ফাঁকে আলো এসে জানিয়ে দিচ্ছে এখন দিন। বললুম, দরজাটা খোল সমীর, চল বাইরে যাই। শান্ত স্বরে সমীর বললে, এই দরজা কি আমি বন্ধ করেছি যে আমি খুলব? তবে? তবের কথা আমি কি জানি। আমার তো বেশ মনে আছে এ ঘরে আমি জ্ঞাতসারে ঢুকিনি। তবে তুই যদি বন্ধ করে থাকিস। সমীরের কথার উত্তরে তাড়াতাড়ি বললুম, আমি যে কখন এখানে এসেছি তা মোটেই টের পাইনি ভাই। আমার কথা শুনে সমীর চিন্তিত মনে বসে রইল। তার অবস্থা দেখে বললুম, কি হলো সমীর? হতাশভাবে সমীর বললে, তাহলে আমরা এখানে বন্দি। বন্দি? সমীরের কথাটা কানে যেতেই মনে হলো কে যেন কতকটা গলানো শীষে ঢেলে দিল। মাথাটা গেল ঘুরে। কতক্ষণ তার দিকে তাকিয়ে থেকে যেন হারানো ভাষা ফিরে পেলুম। বললুম, এই তুই হয়তো ভুল বুঝছিস সমীর। আমাদের বন্দি করে রাজেনবাবুর লাভ? গম্ভীর হয়ে সমীর বললে, ভুলই বুঝছি বটে। এইরকম ঘর আর এমন শয্যা, এইসব দেখে আমার বোঝা উচিত ছিল যে তোকে জামাই করবার জন্য নিয়ে এসেছে। নিশ্চয়ই লাভ কিছু আছে বই কি, নইলে কথায় ভুলিয়ে অজ্ঞান করে এখানে নিয়ে আসবার। সমীরকে আর বলতে দিলুম না। বাধা দিয়ে বললুম, তোর আজ কি হয়েছে বলতো? নিজের মন গড়া কতকগুলো কথা নিয়ে মিছিমিছি এক ভদ্রলোককে দোষ দিচ্ছিস।
ব্যাপারটাই আগে ভালো করে জান। জানতে আর আমার কিছু বাকি নেই বন্ধু, শুধু গোড়াতেই কেন এ সন্দেহ করিনি এই কথা ভেবে গালে চড়াতে ইচ্ছে করছে। কাল যে মিষ্টি ফুলের কথাটা বলছিলি সেটা সত্যিই ফুল, তবে ওর আর একটা গুণ যে বেশিক্ষণ শুঁকলে জ্ঞান হারাতে হয়। সমীরের কথা শুনে মনে হলো আমি যেন কতকাল ধরে এই ঘরে বন্দি। এ পৃথিবীর সঙ্গে আমার সমস্ত দেনা পাওনা চুকে গেছে, আমি মৃত। বললুম, এখন উপায় সমীর? সমীর বললে, এখন কোনো উপায় দেখছি না তপন, তবে মাথা ঠান্ডা রেখে আমাদের চলতে হবে। তুই ভয় পাসনি, বন্দি সমীর চিরকাল এখানে প্রাণ গেলেও থাকবে না। বাইরে হঠাৎ তালা খোলার শব্দ হতেই সমীর থেমে গেল। দরজার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল, মনে আশা ও আনন্দ নিয়ে। মনে মনে সমীরকে মিথ্যে ভয় দেখাবার জন্য গালাগালিও দিতে লাগলুম। যা ভেবেছিলুম তাই। দরজা ঠেলে ঘরে ঢুকলেন রাজেনবাবু, সঙ্গে একটা লোক, বেঁটে মোটা চেহারা, দেখলে মনে হয় অসীম শক্তি ওর দেহে। চোখ দুটো শয়তানি মাখা। মায়া দয়া তো দূরের কথা, মানুষ খুন করতেও ওর বোধহয় একটুও বাধে না। রাজেনবাবুকে দেখে যে আনন্দ মনে জেগেছিল, সঙ্গীটির দিকে তাকিয়ে তার নিমেষে উবে গেল। তবু সাহস করে বললুম, রাজেনবাবু। হঠাৎ হো হো করে বিকট হাসির শব্দে আমার মুখের কথা মুখেই রয়ে গেল। ফ্যালফ্যাল করে রাজেনবাবুর দিকে তাকিয়ে রইলুম। রাজেনবাবুর সেই মিষ্টি হাসি, সেই অমায়িক ব্যবহার যেন জাদুমন্ত্র বলে লোপ পেয়ে গেছে। এক রাত্রির মধ্যে মানুষকে এমন বদলাতে চোখে দেখা তো দূরের কথা, কেউ বোধহয় ভাবতেও পারে না। হাসি থামিয়ে রাজেনবাবু বললেন, ট্রেনের কথা বলছো তো? সেসব মিথ্যে, সে কথা ভুলে যাও। কাজ গুছোবার জন্যে ওরকম অনেক কিছু বানিয়ে বলতে হয়। তোমরা আরো বড় হলে এ কথা বুঝতে পারবে। আর এটাও জেনে রাখো, কাউকে এই সহজে বিশ্বাস করতে নেই। সমীর এতক্ষণ চুপ করে বসে রাগে ফুলছিল, বোধহয় আর থাকতে না পেরে গর্জে উঠল, কিন্তু কি অপরাধ আমরা আপনার? তাকে বাধা দিয়ে ঠাট্টার সুরে রাজেনবাবু বললেন, আহা, আমি কি একবারও মুখের ফাঁক দিয়ে বলেছি যে তোমরা আমার কোনো অনিষ্ট করেছ? বরং লক্ষ্মী ছেলের মতো আমার ফাঁদে যে সুরসুর করে পা বাড়িয়ে দিয়েছ, তার জন্যে তোমাদের ধন্যবাদ দিই। দেখো, মানুষের প্রয়োজনটা সকলের ওপরে। আমারও মুঠোর মধ্যে তোমাদের পাওয়া বিশেষ দরকার হয়ে পড়েছিল। অনুনয় বিনয় মিথ্যে বুঝে বললুম, কি কাজের জন্য আমাদের এখানে নিয়ে এসেছেন জানতে পারি? আহা, ওই অত ব্যস্ত কেন, সময় সব জানতে পারবে। এখন একবার ঘুরে ঘাড়ে বনটা দেখে নাও। তারপর লোকটার দিকে তাকিয়ে রাজেনবাবু বললেন, এই শঙ্কর, এদের যা কিছু দরকার দেখিস, আর প্রত্যেক কথায় আমাকে বিরক্ত করতে যাসনি। দরকার বুঝলে নীরদবাবুকে বলিস। একটা কঠোর দৃষ্টি হেনে রাজেনবাবু চলে গেলেন। পাথরের মতো আমরা সেখানে বসে রইলুম। রাজেনবাবু বিদায় নিলে শঙ্কর বললে, ভাই, এখন তোমরা বাইরে যেতে পারো, আমি তোমাদের খাবার দাবারের জোগাড় করে রাখছি। এ মায়ের শাসন নয় যে অভিমান করে বসে থাকলে অজস্র আদরে মা রাগ ভাঙাবেন। এরা কী উদ্দেশ্যে এখানে এনেছে তার কিছুই জানি না। জানি না কীরকম শাস্তি এদের অবাধ্যতার। কাজেই অদৃষ্টের উপর নির্ভর করে ঘরের বাইরে এসে দাঁড়ালুম। জঙ্গলের খানিকটা সাফ করে চৌকো করে এইরকম কুঁড়ে তৈরি করা হয়েছে, প্রায় 50-60খানা। মাঝখানটা উঠোন, উঠোনের মাঝখানে দুটো ইদারা। নানা বয়সের নানা জাতের লোক দেখি ঘর থেকে বেরিয়ে কুড়ুল হাতে চলেছে বনের দিকে। বোধহয় ওই আকাশের সমান উঁচু শাল আর শিশু গাছগুলোর মাথা মাটির সঙ্গে লুটিয়ে দিতে। খালি হাতেও কতগুলো লোক চলেছে, এরা বোধহয় সর্দার। শেষ লোকটি যতক্ষণ না চোখের আড়াল হলো ততক্ষণ রইলুম তাদের দিকে চেয়ে, কিন্তু আমাদের সমবয়সী তারা একজনও নয়। অজানিতে বুক থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। চমকে উঠলুম।
কেন এই দুর্বলতা? সুখকে যেমন হাসি মুখে বরণ করে নিতে পারি, সেরকম আদর করে ডেকে নিতে কেন পারি না দুঃখকে? পৃথিবীর সকল জাতির যুবক দল শুনি মূর্তিমান বিদ্রোহ। সুখসজ্জা হেলায় ত্যাগ করে তারা বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়ে নিজেদের ইচ্ছায়, আর সেই বিপদের দুঃখ কষ্ট কাটিয়েও তারা বেরিয়ে আসতে পারে। মনে মনে প্রতিজ্ঞা করলুম, আজ থেকে সুখ ও দুঃখ এক বলে বরণ করে নিলুম। কোনো কিছুই আর আমাকে টলাতে পারবে না। মনে একটু বল পেলুম। কিছুক্ষণ ঘোরার পর আর ভালো লাগলো না। কটা যে বেজেছে ঠিক বুঝতে পারছি না। বাড়ি থেকে বেরোনোর সময় ঘড়ি একটা সঙ্গে ছিল বটে, কিন্তু এখানে এসে সেটা আর দেখতে পাচ্ছি না। আর পাচ্ছি না সঙ্গের টাকা কড়িগুলোর সন্ধান। বন্দিদশার ভারী বইতে পারবো না ভেবে বোধহয় দয়াময়েরা ওই ভারগুলো কমিয়ে দিয়েছেন। মানুষ যেখানে কোনো বাধা সৃষ্টি করেনি, প্রকৃতির স্বাধীনতা যেখানে উদার, সেখানে মানুষের তৈরি ঘন্টা মিনিটের হিসাব পাবো কোথা থেকে? চারদিকে চড়চড়ে রোদ। আকাশে সূর্যের দিকে তাকিয়ে মনে হলো বেলা 11টা হতে পারে। ভাগ্য পরিবর্তনে যে অবস্থা দাঁড়িয়েছে তার গুরুত্ব যেন এতক্ষণে একটু একটু করে বোধ করতে পারছি। উদ্দেশ্যহীনভাবে আর ঘুরে বেড়াতে ভালো লাগছে না। এখন নির্জনে বসে একবার ভাবতে ইচ্ছে করছে। সমীরের দিকে ফিরে তাকালুম। তার মুখেও চিন্তার কালো ছায়া। বললুম, সমীর, চল ফিরি। সমীর বললে, আয়। তার কথার মধ্যে বেসুরও কিছু কানে ঠেকল না, যেন সে নিজের বাড়িতেই আছে, এমনই ভয়লেশহীন। ঘরে ঢুকে দেখি শঙ্কর খাবার ব্যবস্থাই করে রেখেছে বটে। ঘরের সামনে যে দাওয়া, সেখানে একটা চুলি কাটা, পাশে কতকগুলো শুকনো ডালপালা, ঘরের মধ্যে একটা হাঁড়ি, চাল ডাল নুন তেল আর কতকগুলো আনাজ। বুঝলুম সপাক আহার। কোলের কাছে বাড়া ভাত খাবার দিন ফুরিয়েছে। আমাদের দেখে শঙ্কর একগাল হেসে বললে, এই দেখলে গো সব ঘুরে ফিরে, কেমন লাগলো? নির্লজ্জের মতো তাকে হাসতে দেখে পা থেকে মাথা পর্যন্ত জ্বলে উঠল। তার কথার জবাব না দিয়ে বললুম, আমাদের নিজের হাতে রেঁধে খেতে হবে, কেমন শঙ্কর? আমার রাগ বোধহয় শঙ্করের সজাগ চক্ষু এড়ায়নি। দাঁতে দাঁত চেপে রাঙা চোখে সে একবার আমাদের দিকে তাকালে, শুধু একবারই। তারপর সহজ সুরে জবাব দিলে, হ্যাঁ, ওই কলসিতে জল আছে, আর যদি দরকার হয় ইদারা থেকে তুলে নিও। আর একটু অপেক্ষা না করে শঙ্কর ঘর ছেড়ে চলে গেল। ক্ষুণ্ণিবৃত্তি ছাড়া খাওয়ার আর অন্য অর্থ এখন আমাদের কাছে ছিল না। দুজনের মিলিত চেষ্টায় সেই কাজটা কোনো রকমে শেষ হলো। খাওয়া দাওয়া সেরে দুজনে এসে বাঁশের মাচায় আশ্রয় নিলুম, কিন্তু শুতে পারলুম না। শঙ্কর চলে যাওয়ার পর থেকে আর জনপ্রাণীর দেখা পাইনি। তবু মন বলছিল কাছেই কেউ না কেউ আছে, আমাদের প্রত্যেকটি কথা কান পেতে শুনতে। মনে মনে একটা ফোন দিয়ে এটে বললুম, চল সমীর, কিছুটা শুকনো পাতা এনে এর ওপর পুরু করে পাতি, বিছানার মতো। সমীর সায় দিয়ে উঠে পড়ল। বনের মধ্যে একটু এগিয়ে গিয়ে চারিদিকে তাকিয়ে দেখছি কোন দিক দিয়ে পালানো যায়। হঠাৎ চেয়ে দেখি একটা লোক আমাদের দিকে এগিয়ে আসছে। লোকটা কি ভুঁই ফুঁড়ে উঠল? হয়তো নিজের নিজের চিন্তায় বিভোর ছিলুম বলে ওর আশা আগে আমাদের চোখে পড়েনি। লোকটা কাছে এসে বললে, এই যে আপনারা বেড়াতে বেরিয়েছেন? বেশ বেশ। সমীর তাকে বাধা দিয়ে বললে, বেড়াতে আসেনি, এসেছি কিছু শুকনো পাতা কুড়োতে, ওই মাচার ওপর পাতবো বলে। লোকটা ঠোঁটের কোণে একটা বাঁকা হাসির রেখা দেখা গেল। বললে, ও তা ওই সঙ্গে কিছু শুকনো কাঠও নিয়ে যাবেন, এখানে সকলেই নিজের নিজের কাজ করে। লোকটা আর দাঁড়ালো না। ইচ্ছে হলো ছুটে গিয়ে একটা ঘুষিতে ওর মুখটা ভেঙে দিয়ে আসি। আজ 3 দিন হলো আমরা নাম না জানা এই দেশে এসেছি। গুনতিতে 3 দিন হলেও অন্য কোনো জায়গায় আর কোনো দিন বাস করেছি বলে মনে হয় না। প্রথম দিনের সেই পাতা কুড়োতে যাবার ছল করে পথ খুঁজতে গিয়ে ধরা পড়ে অবধি আর এমন কোনো কাজ করিনি
যাতে ওদের মনে একটু সন্দেহ হতে পারে যে আমরা পালাতে চাই। বরং পাকে প্রকারে এইটিই দেখাতে চেষ্টা করছি যে আমরা নিরুপায়। সমীরের সঙ্গে পরামর্শের পর এখানেই বসবাসের সুখ সুবিধার দিকে মন দিয়েছি, কিন্তু এখান থেকে মুক্তির সুযোগ খুঁজতে চেষ্টার ত্রুটি নেই। এখানকার ঘরকন্যা আমরা বেশ গুছিয়ে নিয়েছি। বাঁশের মাচার ওপর পেতেছি পুরু করে শুকনো পাতা, শাল পাতা বেঁধে করেছি বালিশ। দুটো মাটির কলসি জোগাড় করে তার মধ্যে প্রতিদিন 2-4 মুঠো চাল জমাই। ভাগ্যক্রমে যদি কোনোদিন পালাবার সুযোগ ঘটে তবে পথের সম্বল হিসেবে। ঘরের ভেতর থেকে দরজার একটা খিল করেছি, হঠাৎ যাতে ওরা কোনো কারণে ঘরে ঢুকতে না পারে। এখন 2-4 জন লোক আমাদের কাছে আসে, আমরাও অবাধে তাদের সঙ্গে মেশবার সুযোগ পেয়েছি। মনে আনন্দ হচ্ছে, ওরা তাহলে আমাদের উপর পাহারা একটু কমাবে। আলাপ হয়েছে অনেকের সঙ্গে, গোপনে তাদের কিছু কিছু কথা শুনেছিও। সকলেই তাদের কুলি নয়, আমাদের মতো ভদ্র সন্তানও এদের ফাঁদে পা দিয়ে আটকে পড়েছে। তাদের দেখে দুঃখ হয়। কুলি মজুরদের সঙ্গে মিশে মিশে তারাও দলে ভিড়ে গেছে। পরিচয় ছাড়া ভদ্রতা তাদের দেহে বা মনে কোথাও আর খুঁজে পাওয়া যায় না। তাদের দেখি আর মুক্তি না পেলে ভবিষ্যতে আমরা কি হব ভেবে শিউরে উঠি। এই গাঢ় অন্ধকারের মধ্যে আশার আলো দেখা যায় না। রাত্রি ভোর হয়ে যায়, চোখে ঘুমের লেশ নেই। আমাদের ঠিক পাশের ঘরে যে লোকটি থাকে তার নাম দুনিয়া সিং। লোকটাকে দেখে যতদূর বুঝেছি তাতে মনে হয় অত্যন্ত সরল। বাঙালি না হলেও তার সঙ্গে মিশতে আমাদের একটুও বাধেনি। দুনিয়া সিং এখানে আজ প্রায় 10 বছর আছে। এখানকার অনেক কিছুই তার জানা, এমনকি এই চক্রব্যূহ থেকে বেরুবার পথ পর্যন্ত সে জানে। দুনিয়া সিংয়ের সঙ্গে সমীর বেশ ভাব জমিয়ে নিয়েছে। ইচ্ছে কথায় কথায় এর কাছ থেকে পথের সন্ধান জেনে নেওয়া। এই 3 দিন রাত্রে যে ভালো করে ঘুমিয়েছি এমন কথা মনে পড়ে না। রাত্রি যখন নিশুতি হয়, চারিদিক ঘুমে অচেতন হয়ে পড়ে, তখন আমাদের গোপন পরামর্শ শুরু হয়। কত সম্ভব অসম্ভব আলোচনা, কত সুখের রঙিন ছবি। বিপদের মধ্যেই মানুষের দেখছি প্রকৃত বন্ধুত্ব, একজন অপরের যথার্থ নিকটবর্তী হয়। সমীর আমার ছেলেবেলাকার বন্ধু, কিন্তু আজ যেন সে আমার শুধু বন্ধু নয়, আমারই দেহের একটি অংশ। ঘরের চালের কাছে যে ছোট গর্তটা জানলার কাজ করে, তারই মধ্যে দিয়ে রাত্রির আকাশের সঙ্গে আমাদের পরিচয় হয়। গর্তের ফাঁক দিয়ে পূব আকাশের গায়ে জলজলে শুকতারাটি দেখা যাচ্ছে। তারই দিকে তাকিয়ে সমীর বললে, এই দুনিয়া সিংয়ের কাছে কিছু কিছু পথের সন্ধান আভাসে জেনেছি, তবে তপন সোজাসুজি জিজ্ঞেস করতে সাহস করছি না। 2-5 দিনের মধ্যে মোটামুটি জানতে পারবো বলে আশা হয়। বললুম, খবরদার সমীর, মনের কথা বিশ্বাস করে কারো কাছে প্রকাশ করিসনি। এখানকার ধূলিকণাটা পর্যন্ত রাজেনবাবুর চর। আভাসে ইঙ্গিতেই জানতে চেষ্টা কর। 2-5 দিন দেরিতে আমাদের বিশেষ কিছু এসে যাবে না। এই অবস্থা এখনো তেমন অসহ্য হয়ে পড়েনি। কি কুক্ষণেই যে মুখ থেকে কথাটা বেরিয়েছিল জানি না। রাত্রি ভোর হতে না হতেই তার ফল হাতে হাতে পেলাম। ভোরের ঠান্ডা বাতাস লাগতেই হোক বা সারা রাত্রি জাগার দরুনই হোক, একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ বাইরে থেকে দরজায় ধাক্কা দেবার শব্দে চমকে জেগে উঠলুম। দরজা খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে শঙ্কর। শঙ্করের পাশে অপর একটি লোক। লোকটার দিকে চেয়ে চোখের পলক পড়ল না। এ কি জল হাওয়ার গুণ, না আমরা শয়তানের আড্ডায় এসে পড়েছি? লম্বায় সে বোধহয় 6.5 ফুট, চওড়াতেও ঠিক তার উপযুক্ত। প্রকাণ্ড মুখখানার মধ্যে ভাঁটার মতো চোখ দুটোই শুধু নজরে পড়ে। রং কাফরিদের দেশেই মানায়। দৈত্য কখনো চোখে দেখিনি, কিন্তু কেউ যদি দৈত্য বলে এর পরিচয় দেয় তাকে বিশ্বাস না করবার কোনো কারণ দেখি না। শঙ্করের সঙ্গে সঙ্গে লোকটা ঘরের ভেতরে এলো। আমাকে আর সমীরকে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিয়ে শঙ্করের দিকে ফিরে বললে, এরা কতদিন এখানে এসেছে শঙ্কর? শঙ্কর উত্তর দিলে, আগে এই 4 দিন।
দেখলুম লোক বুঝে শঙ্কর ভদ্র ভাষা ব্যবহার করতেও জানে। লোকটা বেরিয়ে যেতে যেতে শঙ্করকে উদ্দেশ্য করে বলল, তবে আজ থেকে ওদের কাজে লাগিয়ে দাও। সে চলে যেতেই শঙ্করের হাত দুটো ধরে বললুম, ওকে শঙ্কর। আমার অসহায় অবস্থা দেখে শঙ্কর বোধহয় খুশি হলো। বললে, উনি নীরদবাবু। নীরদবাবু? ঠিক বটে, রাজেনবাবুর পরে ইনি আমাদের ভাগ্যবিধাতা। শঙ্কর বললে, তোমাদের চাল ডাল এখনই আসছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে 10টার মধ্যে রেডি হয়ে থাকবে। বললুম, শঙ্কর, নীরদবাবু আমাদের কাজে লাগাবার কথা বললেন না? কি কাজ আমাদের করতে হবে? নির্বিকারভাবে শঙ্কর বললে, এই সকলে যা করে থাকে, গাছ কাটা। সমীর বললে, গাছ আমরা কাটতে জানি না। ঠাট্টার সুরে শঙ্কর বললে, সকলেই কি আর গাছ কাটতে শিখে আসে বাবু? কোড়ার চোটে সকলেই শিখে নেয়। শঙ্করের ঠাট্টা শুনে সমীরের মুখ দেখি রাগে কঠিন হয়ে গেছে। ইশারায় সমীরকে চুপ করতে বলে শঙ্করকে বললুম, ভাই, ওসব তো আমরা মোটেই জানি না, আমাদের কাজ শেখাতে হবে তোমাকে। খোসামোদে তুষ্ট হয় না এমন মানুষ বোধহয় জগতে নেই। তাকে মুরব্বি বলে স্বীকার করতে শঙ্কর খুশি হল। বললে, আমি কোনো রকমে 1 সপ্তাহ তোমাদের কাজের রিপোর্ট আটকাতে পারবো। সে যে কত কষ্টে তা তোমরা বুঝতে পারবে না। তারপরে তোমাদের কাজ শিখে নিতে পারো ভালো। হ্যাঁ, আমার দ্বারা কোনো উপকারী তখন আর আশা করো না। বললুম, ভাই, অপরিচিত হয়ে তুমি এই যে দয়া দেখালে, কজনের কাছে এরকম পাওয়া যায়? আমরা প্রাণপণে একদিনে কাজ শিখে নিতে চেষ্টা করব। 10টার সময় তৈরি হয়ে নেবার জন্যে আর একবার মনে করিয়ে দিয়ে শঙ্কর বিদায় নিলে। আরামের একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললুম, যাক, তবু 1 সপ্তাহের মতো নিশ্চিন্ত। সমীর বোধহয় শঙ্করের চলে যাওয়ার অপেক্ষাই করছিল। এখন রাগে মুখ হাঁড়িপানা করে বললে, কি বলে তুই ওর পায়ে ধরতে গেলি? বললুম, সমীর, মাথা গরম করিসনি ভাই। আমরা এখন সম্পূর্ণ ওদের মুঠোর মধ্যে। অবাধ্যতার ফলে যদি ওরা কোনো শাস্তি দেয়, তবে আমাদের পালাবার সমস্ত মতলবই ফেঁসে যাবে। ওদের শক্তি কতখানি তা যখন ঠিক জানা নেই, তখন উপযুক্ত সময় না আসা পর্যন্ত ওদের বাধ্য হয়ে চলা বুদ্ধিমানের কাজ নয় কি? সমীর আমার কথার কোনো জবাব দিলে না। তবে ওর মুখ দেখে বুঝলুম আমার কাজটাও সমর্থন করতে পারছে না। 10টা বাজতেই শঙ্কর এসে হাজির। আমরাও কাল বিলম্ব না করে তার সঙ্গ নিলুম। সার বেঁধে চলেছি প্রায় 50 জন লোক। সামনে পেছনে আশেপাশে চলেছে সর্দারের দল। আমাদের কুঁড়েগুলো ছাড়িয়ে বনে ঢুকবার মুখেই একটা ঘরে কতকগুলো কুড়ুল ছিল। সর্দারেরা সেখান থেকে প্রত্যেককেই একখানা করে দিলে। শুনলুম ফেরবার সময় ওগুলো আবার জমা দিতে হয়। কুড়ুল ওরা সঙ্গে রাখতে দেয় না, সশস্ত্র হয়ে লোকে বিদ্রোহ করতে পারে, বোধহয় এই ভয়। সর্দারেরাও দেখলুম একটা করে পিস্তল আর 1 গাছা করে চাবুক নিলে। চাবুকটা বোধহয় পোষ মানাবার, আর পিস্তলটা বিদ্রোহ দমন করবার জন্যে। এইবার আমরা বনের মধ্যে চলেছি। যতই এগোচ্ছি ততই যেন দিনের আলো নিভে এসে গোধূলির আভা ছড়িয়ে পড়ছে। চারধারে কি বিরাট নিস্তব্ধতা। পায়ের তলার শুকনো পাতা মারানোর শব্দেই চমকে উঠছি। ছোট ছোট ঝোপ মারিয়ে লতা পাতা সরিয়ে কোনো রকমে পথ করে চলেছি। মাঝে মাঝে কতকগুলো গাছের গায়ে দাগ কাটা। বললুম, শঙ্কর, এই দাগগুলো কিসের বলো তো? গম্ভীর হয়ে শঙ্কর বললে, আমি আর শঙ্কর নই, এখন সর্দার। সমীর দেখি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছে। মনের অবস্থাটা কোনো রকমে চেপে সহজ সুরে বললুম, বেশ, এখন থেকে তোমাকে সর্দারই বলবো, কিন্তু এই দাগগুলো কিসের তা তো বললে না? শঙ্কর বললে, ওই গাছগুলোই তো কাটতে হবে, তাই চিহ্ন করে দিয়েছে। বনটা কতকগুলো ভাগে ভাগ করা। প্রত্যেক ভাগে একজন সর্দার মোতায়েন থাকে। সে তার কুলিদের দিয়ে সেখানকার গাছগুলো কাটায়। শঙ্কর তার নিজের জায়গায় এসে আমাদের থামতে বললে। অন্য সর্দারেরা তখনও কিন্তু বনের মধ্যে এগিয়ে চলেছে।
আমাদের প্রায় সঙ্গে সঙ্গে আরও জন দশেক কুলি সেখানে থেমে পড়ল। বুঝলুম এরা শঙ্করের কুলি, আমাদের সহকর্মী। পৌঁছবার মিনিট পাঁচেক বাদেই কাজ আরম্ভ হয়ে গেল। শব্দহীন বনভূমি হঠাৎ ধপাধপ কুড়ুলের আওয়াজে কেঁপে উঠল। সে শব্দ শুনে মনে হলো এ যেন শুধু শব্দ নয়, এর সঙ্গে মিশে আছে এই অচল অনড় গাছগুলোর অকারণ নির্যাতনের নিষ্ফল অভিযোগ। হয়তো একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলুম। হঠাৎ বিকট হুঙ্কারে চকিত হয়ে ফিরে চাইতেই দেখি শঙ্করের হাতের চাবুক পড়েছে এক হতভাগার পিঠে। যন্ত্রণায় চেঁচিয়ে কাঁদবার জো নেই, চোখের জল মুছবার সময় নেই। সমানে কোপের পর কোপ চালিয়ে যেতে হবে। ক্লান্ত হয়ে কাজ থামাবার জন্যই তো এই শাস্তি। হতভাগ্যের গভীর নিঃশ্বাস ফেলবার অধিকার আছে, অন্যায়ের বিরুদ্ধে ভগবানের কাছে নালিশ জানাতে। নিঃশব্দে চোখের জল ফেলে জ্ঞাত ও অজ্ঞাত কর্মের প্রায়শ্চিত্ত করবার স্বাধীনতাও তার আছে দেখলুম। গায়ের রক্ত গরম হয়ে উঠল, ঝনঝন করে উঠল মাথার ভেতরটা। মনে হলো শরীরে এক বিন্দু রক্ত থাকতে অন্যায়ের কোনো প্রতিকারের চেষ্টা না করে বেঁচে থাকার কি সার্থকতা। কিন্তু সঙ্গে সঙ্গে মাথা ঠান্ডা হয়ে এলো। মনে হলো এর প্রতিবাদ করতে যাওয়া মানে জেনে শুনে আগুনে হাত দেওয়া। এতে দুজনের লাঞ্ছনা বাড়বে বই কমবে না। এই সময় আমাদের দিকে ফিরে শঙ্কর চেঁচিয়ে উঠল, এই তোমাদের দাঁড়িয়ে থাকলে চলবে না, ওই বড় গাছটা কোপাও গে। তথাস্তু দুজনে সেই গাছটার ধারে গিয়ে কুড়ুল চালাতে লাগলুম। কুড়ুল তুলে গাছের গোড়ায় আঘাত করি, কিন্তু সে আঘাতে গাছের কোনো ক্ষতি হয় না, কুড়ুলটা বেঁকে যায়। সমীরেরও সেই দশা। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর গাছ কাটবার কৌশলটা আয়ত্ত করলুম। বেলা 4টে পর্যন্ত চেষ্টার পর গাছ যতটুকু কাটা হলো তাতে বুঝলুম গাছটা সম্পূর্ণ কাটতে আমাদের সপ্তাহ 3 লাগতে পারে। বেলা 4টে বাজতেই আমাদের ছুটি হয়ে গেল। কুড়ুল জিম্মা করে দিয়ে অবসন্ন দেহে আমরা ফিরে এলুম। মাচার উপর দেহটা এলিয়ে দিয়ে বললুম, সমীর, শঙ্কর দেখছি তার কথা রেখেছে, তবে মাঝে মাঝে যা ধমকেছে সে শুধু অপরকে দেখাবার জন্যে। সমীর উত্তরে কিছুই বললে না, বোধহয় অন্যমনস্ক ছিল। বললুম, কি ভাবছিস? আমার দিকে ফিরে একটু ম্লান হেসে সমীর উত্তর করলে, ভাবনা কি একটা তপন, কোনটার কথা বলবো। পরের দিন সকালে ঘুম ভাঙতে উঠতে গেলুম, কিন্তু পারলুম না। সমস্ত শরীরে অসহ্য বেদনা। সমীরের দিকে চাইতেই দেখি সে শুয়ে শুয়ে হাসছে। বললুম, সমীর, হঠাৎ শরীরে এত ব্যথা হয়েছে যে হাত পা নাড়তে পারছি না, কেন বলতো? তেমনি হাসতে হাসতেই সমীর বললে, অসুখ বিসুখের ভয় করিস নি, কাল যেরকম উৎসাহের সঙ্গে গাছ কুপাচ্ছিলি তাতে শরীরের ব্যথা না হওয়াই আশ্চর্য। আমারও ঘুম ভেঙেছে কোন ভোরে, কেবল ব্যথার জন্যেই উঠিনি। বললুম, সবই না হয় বুঝলুম, কিন্তু এই পাকা ফোঁড়ার মতো ব্যথা নিয়ে আজকে হাত নাড়ব কী করে? শঙ্করকে আজ একবার বলে দেখতে হবে। সমীর বললে, তাতে কোনো ফল হবে বলে মনে হয় না। বিশস্য বিষমৌষধি বলে একটা কথা আছে, জানিস তো? এক্ষেত্রে সেইটাই খাটে। শঙ্কর বলবে কাজ করে হাতে ব্যথা হয়েছে, কাজ করলেই সেরে যাবে। সমীরের কথার আর কোনো জবাব দিলুম না। কষ্ট যতই হোক, লাঘব করবার যখন কেউ নেই, তখন মায়া বাড়িয়ে কী লাভ। উঠে পড়লুম। সমীরও উঠল। যথাসময়ে শঙ্কর এসে হাজির হলো। ব্যথার কথা জানিয়ে তার কাছে দয়া ভিক্ষা করতে কেমন লজ্জা করতে লাগলো। বললুম, শঙ্কর, কালকের কুড়ুল চালানোর ফলে হাতে ভয়ানক ব্যথা হয়েছে। শঙ্কর দেখলুম সমীরেরই কথার পুনরাবৃত্তি করলে। বনে হাজির হয়ে যথাসময় কাজে লেগে গেলুম। কাজে লেগেছি আজ 7 দিন। শঙ্কর কাজ শিখে নেবার জন্যে যে 7 দিন সময় দিয়েছিল, আজ তার শেষ দিন। কাজ শিখতে যে একদম ফাঁকি দিয়েছি তা নয়, বরং সাধ্যমতো চেষ্টাই করেছি। কিন্তু যা শিখেছি তাতে কেউ সন্তুষ্ট হবে না। অন্য লোক যে কাজ একদিনে করে, আমরা তার 3 ভাগের 1 ভাগও করতে পারি না। কাল শঙ্করের মুখে শুনলাম, এবার আমাদের অন্য সর্দারের কাছে কাজ করতে হবে।
7 দিন অন্তর এখানে সর্দার বদল হয়। তার কারণ বোধ হয় এরা সর্দারের সঙ্গে কুলিদের বেশি মেলামেশা করতে দেয় না। শুনে অবধি মনটা ভালো নেই। এই 7টা দিন কেটেছে মন্দ নয়, শঙ্কর কোনোদিন খারাপ ব্যবহার করেনি। তার ব্যবহার কতকটা সহ্য হয়ে গিয়েছিল, কিন্তু এবার যে আসবে সে কীরকম হবে, মনের মধ্যে সকল সময় এই কথাটাই তোলপাড় করতে লাগলো। অনাগতের সম্বন্ধে সকল সময়ই মানুষের এমনই ভয় ভাবনা সন্দেহ হয়। আজ যখন কাজে বেরোলুম, আকাশ তখন মেঘে ঢাকা। সূর্য মেঘের আড়ালে গা ঢাকা দিয়ে বোধহয় একটু বিশ্রাম করছেন। মেঘলা দিন মনটাকে স্নিগ্ধ সরস করে তোলে। প্রায় ঘণ্টাখানেক কাজ করেছি, হঠাৎ বনের মধ্যেকার স্বল্প আলোটুকু অদৃশ্য হয়ে গেল। তারপর আরম্ভ হলো ঝড়ের মাতামাতি। সেই দিগন্ত বিস্তৃত অরণ্য যেন ছোট ছেলের হাতের মতো শাল আর শিশু গাছের শাখাগুলো নাচিয়ে হাতছানি দিয়ে মেঘকে ডাকছে খেলা করবার জন্যে। কখনো বা ঝাঁকড়া মাথা দুরন্ত ছেলের মতো গাছের মাথাগুলো লুটিয়ে খলখল করে হেসে উঠছে। কি সুন্দর দৃশ্য! সামান্য ঝড়ের ভেতরে যে এমন মন মাতানো জিনিস থাকতে পারে তা কোনোদিন স্বপ্নেও ভাবিনি। এই দৃশ্য কোনো দিন ভুলবার নয়। তারপরই আরম্ভ হলো বৃষ্টি। চোখের পলকে সমস্ত বনভূমির রূপ গেল বদলে। জলে গাছগুলো স্নান করে কি সুন্দরই না দেখাচ্ছে। কাজকর্ম বন্ধ করে আমরা এক প্রকাণ্ড শিশু গাছের তলায় এসে দাঁড়িয়েছি। গাছটা বৃষ্টির জলে ভিজে যেতেই ঝরঝর করে নিচে জল পড়তে লাগলো। আমরাও গেলুম ভিজে। বৃষ্টিধারা ঝরছে তো ঝরছেই, এর যেন আর শেষ নেই। পৃথিবীকে আজ জলে ভাসিয়ে দিয়ে তবে বোধহয় মেঘগুলো ঠান্ডা হবে। জামা কাপড় কখন ভিজে গেছে, ঠান্ডায় এখন বুকের ভেতর ধরেছে কাঁপুনি। বৃষ্টি থামবার আশা নেই দেখে শঙ্কর আমাদের ফেরবার হুকুম দিলে। ঘরে এসে তাড়াতাড়ি কাপড় জামা খুলে শুয়ে পড়লুম। উফ, কি শীত! হাড়ে হাড়ে যেন ঠোকাঠুকি লেগে যায়। সেই যে শুয়েছি তারপর আর কিছুই জানি না। যখন ঘুম ভাঙল সকাল হয়ে গেছে। মাথায় অসহ্য যন্ত্রণা, তৃষ্ণায় গলাটা গেছে শুকিয়ে কাঠ হয়ে। একবার উঠতে চেষ্টা করলুম, কিন্তু গা মাথা এত ঘুরছে যে পারলুম না। ডাকলুম, সমীর, সমীর। ধড়মড় করে উঠে সমীর বললে, কিরে তপন, ডাকছিলি? বললুম, হ্যাঁ ভাই, বড্ড তেষ্টা পেয়েছে, একটু জল দিবি? উঠতে চেষ্টা করলুম, কিন্তু গা মাথা এত ঘুরছে যে পারলুম না। সমীর নেমে আমাকে জল এনে দিলে। আমার কপালে হাত দিয়েই সে চমকে উঠল। বললে, ইস, তোর গা যে একেবারে পুড়ে যাচ্ছে তপন। বললুম, আমার জ্বর হয়েছে না, মাথাটার মধ্যে যেরকম যন্ত্রণা হচ্ছে তাতে হওয়া কিছুই আশ্চর্য নয়। সমীর চিন্তিতভাবে বললে, ওই কাল ওই জলে ভেজা। তারপর আমাকে সাহস দেবার জন্য বোধহয় বললে, তুই ভাবিসনি তপন, ও একদিন উপোস দিলেই সেরে যাবে। ভাগ্যিস কাল তোকে জোর করে ভাতগুলো খাওয়াইনি। একটু বাদে যে আমাদের চাল ডাল দিতে এলো, সমীর তাকে আমার জ্বরের কথা শঙ্করকে জানাতে বলে দিলে। বেলা 8টা নাগাদ শঙ্করের সঙ্গে নীরদবাবু আমাদের ঘরে দ্বিতীয়বার পদার্পণ করলেন। আমার নাড়ি আর জিভ পরীক্ষা করে বললেন, ও কিছু না, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, খেলে সেরে যাবে। তারপর শঙ্করকে বললেন, এর খাবার জন্য কিছু সাবু পাঠিয়ে দাও গে শঙ্কর। তারপর তাঁরা দুজনেই বিদায় নিলেন। আমার আজ কাজ থেকে ছুটি। সমীরের কাজে যাবার সময় হয়ে এলো। আমার হাতের কাছে জল সাবু সব এগিয়ে দিয়ে সমীর বললে, এই সমস্ত এখানে ঠিক করে রেখে গেলুম তপন, দরকার মতো নিয়ে খাস। বিকেলে এসে দেখবো তোর আর জ্বর নেই, কেমন? বললুম, হ্যাঁ। সমীরের কথা শুনে আমার চোখ দুটো জলে ভরে এলো। এখানে আমাকে এত জ্বরের মধ্যে ফেলে যেতে তার মনের মধ্যে যা হচ্ছে, কথা বলে সে যতই ঢাকা দিতে চাক না কেন, মুখের চেহারায় তা ধরা পড়ে গেল। আমার মাথায় একবার হাতটা বুলিয়ে দিয়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সারাদিন একা পড়ে রইলুম।
মনের মধ্যে কত ভাবনা যাওয়া আসা করতে লাগলো, কিন্তু মাথার যন্ত্রণায় কোনোটাতেই মন দিতে পারলুম না। এরপর কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। কপালে কি একটা ঠান্ডা জিনিসের স্পর্শে ঘুম ভেঙে গেল। ধীরে ধীরে চোখ মেলে চাইলুম, দেখি সমীর কাছ থেকে ফিরে এসে আমার কপালে তার ঠান্ডা হাতখানা রেখে জ্বরের তাপ অনুভব করছে। সমীরের খোলা গায়ের দিকে চোখ পড়তেই চমকে উঠলুম। ওগুলো কিসের দাগ? কই, সকালে তো ওগুলো দেখিনি। মনটা ব্যথায় ভরে উঠল। জিজ্ঞাসা করলুম, সমীর, তোকে ওরা চাবুক মেরেছে? আমি যাতে এ ঘটনাটা জানতে না পারি সে বিষয়ে সমীরের বোধহয় লক্ষ্য ছিল, কেননা আমার কথা শুনে সে চমকে উঠল আর গোপন করতে যাওয়া বৃথা বুঝে বলল, হ্যাঁ, ওরা মেরেছে বটে, কিন্তু আমার বিশেষ লাগেনি। লাগলেই বা আমি তার কি প্রতিকার করতে পারি? সমবেদনা প্রকাশ করে অপমানটা আর ভারী করতে ইচ্ছে হলো না। ধন্বন্তরীর নীরদবাবুর ওষুধের গুণেই হোক আর আমার রোগভোগ শেষ হয়ে থাকার দরুনই হোক, 3 দিন বাদে জ্বর আমার ছেড়ে পালালো। অসুখ বিসুখ ওরা সব সুখী জীব, খোঁজে সুখ তো আজ। আমাকে একান্ত হতভাগ্য দেখেই বোধহয় ঘৃণা ভরে ছেড়ে চলে গেল। সেই মার খাবার পর থেকেই সমীরকে কেমন চিন্তিত দেখেছি। অবশ্য আমার খুঁটিনাটি প্রত্যেক অসুবিধাটির প্রতি তার সজাগ দৃষ্টি আছে, তবুও তার মুখ দেখে এটা বুঝতে বাকি থাকে না। আরও 2 দিন বাদে শঙ্কর এসে জানালে এবার আমাকে কাজে যোগ দিতে হবে। শরীর তখনও দুর্বল, কিন্তু তার খোঁজ নেবে কে? নতুন সর্দারটি যেন বারুদের স্তূপ, আমরা ইন্ধন শলাকা। কারণে অকারণে সে জ্বলেই আছে। তার ক্ষমতা যে অসীম, ইচ্ছে করলে সে যে ছাগল ভেড়ার মতো আমাদের পিঠের ছালগুলো আস্ত খুলে নিতে পারে, এ দর্প তার চলার ভঙ্গিমায়, কথার সুরে সর্বক্ষণ ফুটে বেরোয়। এই সমীরকে শাস্তি দিয়েছিল, কেন তা জানি না, কিন্তু দেখলুম সে আর আমাদের কাছে বড় একটা ঘেঁষে না, দূর থেকেই হুমকি দিয়ে সারে। কে জানে কেন? সেদিন রাত্রে সমীরকে কেমন খুশি দেখলুম। এ কদিন তার মুখে যে চিন্তার ছাপ দেখেছি, আজ আর তার লেশমাত্র নেই। খাওয়া দাওয়া সেরে দুজনে দুজনের মাচায় আশ্রয় নিলুম। শুয়ে দুজনেই নিজের নিজের চিন্তায় ডুবে থাকি। কথা আর বড় কেউ কারুর সঙ্গে বলি না। বলবার মতো নতুন কথাই বা কই? কথা আমাদের ফুরিয়ে গেছে। হঠাৎ সমীরের ডাকে আমার চিন্তাসূত্র গেল ছিঁড়ে। চকিত হয়ে বললাম, সমীর, ডাকলি? সমীর বললে, হ্যাঁ, তুই জেগে আছিস? বলেই সে আস্তে আস্তে আমার মাচার উপরে উঠে এলো। আমি উঠে সমীরকে বসতে দিলুম। ভালো করে বসে সমীর বললে, ওই অত দূর থেকে কথাবার্তা বলা ঠিক নয়, তাই এখানে উঠে আসতে হলো। আমার এতদিনকার সাধনা আর এইটাই হলো মন্ত্র। জানিস তো, 3 কান হলেই সর্বনাশ। সমীরের কথা শুনে আমার মনের মধ্যে আশা নিরাশার দ্বন্দ্ব চলছিল। সমীর কি এতদিন ধরে আমাদের মুক্তি সাধনা করছিল নাকি? ঠিক তাই। একটু থেমে সমীর বললে, ওই দুনিয়া সিংয়ের কাছে পথের সমস্ত সংবাদই আমার জানা হয়ে গেছে। তাই থেকে এই কাগজে আমি এই পথের একটা মোটামুটি নকশা তৈরি করেছি। এই দেখ। কথা শেষে সমীর আমার হাতে একখণ্ড কাগজ দিলে। একান্ত আগ্রহে সমীরের হাত থেকে কাগজখানা নিলুম। মনে হলো সমীর আমাকে একখণ্ড কাগজ দিলে না, দিলে 7 রাজার ধন এক মানিক, এই দৈত্যপুরী থেকে পালাবার একমাত্র কলকাঠি। বললুম, এখন থাক, কাল সকালে এটা দেখব। সমীর বললে, আসল কাজ, পথের সন্ধান যখন জানা হয়ে গেছে তখন আর দেরি করা ঠিক হবে না। বিপদ যে কখন কোন পথ দিয়ে দেখা দেয় বলা কঠিন। বললুম, দেরি করার কোনো কারণ তো দেখি না। এই আমাদের বাড়িঘর নয় যে বিলি ব্যবস্থা করে যেতে হবে, আর আত্মীয় পরিজনও কেউ নেই যে জানিয়ে যেতে হবে বিদায় সম্ভাষণ। আমরা আজই তো যাত্রা করতে পারি সমীর। আমার কথা শুনে সমীর যে হাসলে তা এই অন্ধকারেও আমি দেখতে পেলুম। সে বললে, হ্যাঁ, তোর সব কথাই আমি মানছি তপন, তবুও আজ আমরা বেরোতে পারি না। বললুম, কেন? বাধা কিসের? সমীর বললে,
আসল কথাটা তুই ভুলে যাচ্ছিস তপন। এ তোর বাড়ি থেকে পার্কে বেড়াতে যাওয়া নয়। গভীর বনে আমাদের পথ চিনে অগ্রসর হতে হবে। সেখানে না আছে লোকের বসতি, না আছে রাত কাটাবার মতো নিরাপদ স্থান। আর আমাদের কাছে কানা কড়িটি নেই, তার জন্য বিশেষ ভাবিও না। বনের মধ্যে যদি খাবার মেলে তো বিনা পয়সাতেই মিলবে, নইলে হাজার পয়সা চড়ালেও করার কুটোটি পাবো না। কিন্তু যেটা খাবার দাবার পয়সা করি সকলের ওপর দরকার, তার কোনো ব্যবস্থা না করে এক পাও এগোতে পারবো না। সমীরের কথা শুনে আশ্চর্য হলুম। টাকা কড়ি খাবার দাবার ছাড়া এমন আর কি দরকারি জিনিস থাকতে পারে তার হঠাৎ মনে পড়ল না। বললুম, এমন কি জিনিস? আমার কথা শেষ হতে না হতেই সমীর বললে, আরে অস্ত্র, অস্ত্র, অস্ত্র। অস্ত্র ছাড়া বনপথে এক পাও বাড়াবার উপায় নেই। বনের সব নিয়মই আলাদা তপন, এ তো শহর নয়। এর প্রতিপদেই বিপদ তোকে গ্রাস করবার জন্য হাঁ করে আছে। এখানে দুর্বলের বাঁচবার অধিকার নেই। হয় দেহের সামর্থ্যে, নয় কৌশলে, নয় অস্ত্রশস্ত্রে তোকে বলিয়ান হতে হবে। সমীরের কথা শুনে সমস্ত উৎসাহ নিভে গেল। সামান্য একটা পেন্সিল কাটা ছুরি নেই, বাঘ ভালুকের সঙ্গে লড়বার মতো অস্ত্র পাবো কোথায়? আমার মনের কথাটা বোধহয় সমীর বুঝতে পারলে। বললে, তপন, বিপদে পড়ে হাল ছেড়ে দিয়ে কেউ কখনো সমুদ্র পার হয়েছে বলে শুনেছিস? অভাব কখনো আপনা থেকে দেখেছিস মিটতে? উপায় আমাদের খুঁজে বার করতেই হবে। কি করলে দুটো অস্ত্র পেতে পারি এখন থেকে তাই ভাব। এরই ওপর আমাদের যাওয়া নির্ভর করছে। বললুম, তা তো বুঝলুম, কিন্তু কিরকম অস্ত্র সংগ্রহ করতে হবে? সমীর বললে, বন্দুক রিভলভারের কথা ছেড়ে দিলুম তপন, তবে ওই মাংস থোড়া ছুরির মতো যে বড় বড় ছুরি ওদের আছে, ওই রকম দুখানা হলেই আমরা সাহস করে যাত্রা করতে পারি। আচ্ছা, এবার তুই ঘুমো, আমিও শুতে চললুম। মাথায় একটা চিন্তা ঢুকিয়ে দিয়ে সমীর শুতে গেল। আমার চোখে কিন্তু ঘুম এলো না। কেবলই মনে হতে লাগলো, একটা উপায়, শুধু একটা উপায় হলেই আমাদের এই যাতনার অবসান হয়। ঘুম আর এলো না, মাথা উঠল গরম হয়ে। মাচা থেকে নেমে ঘরের মধ্যে পায়চারি শুরু করে দিলাম। একসময় দাঁড়িয়ে পড়ে সেই গর্তটার মধ্যে দিয়ে তাকালুম বাইরের দিকে। পূবের আকাশে ফুটে উঠেছে শুকতারাটি। বুঝলুম ভোর হয়ে এসেছে। হঠাৎ একটা উপায় মনে পড়ে গেল। এটা সম্ভব হওয়া বোধহয় খুব কঠিন হবে না। তখনই সমীরকে ডেকে শুনিয়ে দিতে ইচ্ছে হলো, কিন্তু তা সামলে নিলুম। ঠিক করলুম সমীরকে একেবারে কাজে দেখিয়ে দেবো, তার আগে এক বর্ণও জানাবো না। পরের দিন কাজ শেষ করে ফিরে এলুম কুড়ুল জমা দিতে। কুড়ুল জমা দিয়ে হঠাৎ যেন একটা অন্যায় করে ফেলেছি এমনই ভাব দেখিয়ে সর্দারকে বললুম, সর্দার, আমাদের রাঁধবার একখানাও কাঠ নেই। যদি একবার কুড়ুলগুলো দাও, তবে বন থেকে তাড়াতাড়ি আজকের মতো দুজনে কিছু কাঠ কেটে আনি। দুটো অস্ত্র পাবার এই ফন্দি করেছিলুম। এখন তা সফল হয় কিনা দেখবার জন্যে দুরু দুরু বক্ষে সর্দারের আদেশের অপেক্ষা করতে লাগলুম। কাঠ সত্যি আমাদের কিছু ছিল, তাই সমীর আমার উদ্দেশ্য বুঝতে না পেরে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল। এরকম সমস্যায় বোধহয় সর্দারকে আর কখনো পড়তে হয়নি, তাই সে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। আমার মুখে অসহায়ের করুণ আবেদন ছাড়া আর কিছু দেখতে না পেয়ে বোধহয় তার দয়া হলো। অস্ত্রশস্ত্র যার তদারকে থাকে তাকে ডেকে সর্দার আমাদের দুজনকে দুখানা বড় ছুরি দিতে বলে দিলে। আমাদের ছুরি দেওয়া হলে বললে, সুরত, তুমি চাবি দিয়ে ওই নীরদবাবুকে চাবি দাও গে, আর কাল সকালে এগুলো ফেরত নিও। ছুরি দুটো নিয়ে আমরা বনের দিকে অগ্রসর হলুম। তারপর কিছু কাঠকুটো হাতে করে নিয়ে ঘরে ফিরলুম। বোঝা নামিয়েই সমীর প্রশ্ন করলে, এই কাঠ থাকতেও তোর কাঠ কাটবার হঠাৎ শখ হলো যে? বললুম, ভগবানকে প্রণাম কর সমীর, যে আমাদের আশা এত সহজে সফল হয়েছে। সত্যি তুই কি এখনো বুঝতে পারিসনি? দুটো ছুরির কথা বলেছিলি, তা সংগ্রহ করার জন্য এই কৌশল। এই রাত্রেই আমাদের যাত্রা করতে পারবো। এতক্ষণে ব্যাপারটা সমীরের বোধগম্য হলো। মুখ দিয়ে তার কোনো কথা বেরুল না। নীরবে আমার হাতখানা তুলে নিয়ে জোরে জোরে বার কতক ঝাঁকুনি দিলে।
দুজনের মনই আনন্দে কানায় কানায় ভরে উঠল। যেন এই কঠিন মাটিতে আমাদের পা পড়ছে না, আমরা যেন হাওয়ায় ভাসছি। তাড়াতাড়ি রান্না শেষ করে খেয়ে নিলুম। এই কদর্য রান্নাই আজ মুখে অমৃতের মতো ঠেকল। গোছগাছের কী বা আছে, যে চাল ডাল এতদিন ঘরে জমিয়ে এসেছি, এই সময়টির দিকে চেয়ে তারই কতক একখানা কাপড়ে বেঁধে নিয়ে রাত্রি একটু গভীর হওয়ার প্রতীক্ষায় বসে রইলুম। যে স্থানটি থেকে প্রতি মুহূর্তে পালাবার জন্যে মনে প্রাণে প্রার্থনা করছিলুম, আজ বিদায়ের পূর্বক্ষণে তারই জন্যে কেমন মায়া হতে লাগল। আশ্চর্য মানুষের মন, এর প্রকৃত পরিচয় আজ পর্যন্ত বোধহয় কেউ পায়নি। অবশেষে সেই প্রার্থিত মুহূর্তটি এলো। জুতোর একটা পোঁটলা করে সমীর কাঁধে নিলে, আমি নিলুম চাল ডালের। তারপর দুজনে হাতে দুখানা ছুরি নিয়ে অজানা পথের দিকে পা বাড়িয়ে দিলুম। বনের মধ্যে এসে পড়েছি। কি তিথি তা জানি না, তবে আকাশে চাঁদ নেই, চারদিকে জমাট অন্ধকার, শুধু মাথার উপরে আকাশে নক্ষত্রের মেলা। পথ দেখাবার মতো আলোর তেজ ওদের না থাকুক, এই বিশ্বব্যাপী অন্ধকারে ওরাই যেন সান্ত্বনা। অত্যন্ত সাবধানে পা ফেলে চলেছি। কি জানি শুকনো পাতার শব্দে যদি কোনো অনিষ্ট হয়। মনে হচ্ছে এবার আমরা ওদের নাগালের বাইরে এসে পড়েছি, অর্থাৎ এখন চুপি চুপি কথা বললে বিপদের ভয় নেই। তবু সাবধানের মার নেই। আরও কিছুক্ষণ নিঃশব্দে চলার পর বললুম, সমীর, অন্ধকারে পথ ভুল করিসনি তো? সমীর বললে, না, কদিন ধরে আমি অনেক পরীক্ষা করে রেখেছি, তাতে পথের ভুল হওয়ার কোনো ভয় নেই।